বিশ্ববিদ্যালয়ের স্যার কথাগুলো স্যার একটু ক্লিয়ার আসছে না স্যার কথাগুলো। আচ্ছা, তোমরা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ব্যাচ, তাই তো, তাই না? স্যার আমরা সিএমইউ স্যার। স্যার আমরা চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির প্রথম ব্যাচ। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ, রাইট? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো 12তম ব্যাচ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তোমরা 13তম ব্যাচ হলে মেডিকেল ইউনিভার্সিটির ক্লাস টেস্ট, তোমাদেরকে ওয়েলকাম জানাই। এবং তোমাদের রেজাল্ট খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, অর্থাৎ থার্ড ইয়ার রেজাল্ট, ফার্স্ট অফ সেকেন্ড মধ্যে ফার্স্ট অফ সেকেন্ড রেজাল্ট এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। আমি তোমাদের প্যাথোলজি পড়াবো, এবং প্যাথোলজির মধ্যে আসলে অনেকদিন গ্যাপ পড়ে যাওয়ায় অনেক কিছু মনেও নাই কি কি পড়াইছিলাম। হেমাটোলজিতে WBC ডিসঅর্ডার তোমার পড়াইয়ে থাকি, ডিসঅর্ডারস অফ WBC, ওইটুকু কোশ্চেনকে আমি তোমাদেরকে কি পড়াইছিলাম? জি স্যার, ওটা শেষ স্যার। ওটা শেষ। তাহলে আমরা আজকে শুরু করব প্যাথোলজি। তো প্যাথোলজির জন্য প্যাথোলজির দুটো বই দরকার, তবে একটা দিয়ে তোমাদের 90 বা 95% কভার হয়, সেটা হলো রবিনসন কনফার্ম প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ। এই বই তোমাদের সবার কি কিনে আছে? আচ্ছা স্যার। রবিনসন, হ্যাঁ স্যার। यस স্যার আছে। আচ্ছা, রবিনসন কনফার্ম, গুড। এবং এটা প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, এটা দুটো ভলিউম। দুটো ভলিউমের মধ্যে প্রথমে জেনারেল প্যাথোলজি, তারপর অর্গানিক প্যাথোলজি আর সিস্টেমিক প্যাথোলজি। জেনারেল প্যাথোলজির কোনো ক্লাস কি আমি তোমাদেরকে নিয়েছিলাম আগে? না স্যার। তাহলে আমার কি শুরু করতে হবে শুরু থেকে? তোমরা বইটা দেখলেই বুঝবা, তোমাদের তো বর্তমানে দুইটা কার্ড, একটা কার্ড 1, একটা কার্ড 2। কার্ড 1 যেটা ভলিউম 1 এর মধ্যে, কার্ড 1 এর কন্টেন্ট আমার কাছে যে বইটা এখন আছে, এটা হলো ভলিউম 1। সেখানের মধ্যে জেনারেল প্যাথোলজি আর সিস্টেমিক প্যাথোলজি, অর্থাৎ ডিজিজ অফ অর্গান সিস্টেমস, তার মধ্যে জেনারেল প্যাথোলজি হলো 10টা চ্যাপ্টার, আর ডিজিজ অফ অর্গান সিস্টেম আর সিস্টেমিক প্যাথোলজির মধ্যে 4টা চ্যাপ্টার। তাহলে মোট মিলে 14টা চ্যাপ্টার। এই 14টা চ্যাপ্টারে প্রথম জেনারেল প্যাথোলজির 10টা চ্যাপ্টারের মধ্যে আমাদের 8.5টা চ্যাপ্টারের মতো পড়তে হবে। কিছু কোশ্চেন তোমাদের না বললেও চলবে। আর সিস্টেমিক প্যাথোলজির মধ্যে 14তম চ্যাপ্টার যেটা আছে, রেড ব্লাড সেলের বেবি ডিসঅর্ডার আর ডিজিজ অফ হোয়াইট ব্লাড সেল লিম্ফোসিস্টিক থাইমাস, এগুলি মোর অর লেস করা হয়ে গেছে হেমাটোলজির সাথে। তাহলে এখানে চ্যাপ্টার 1 লেসন 11 and 12, that is blood vessels and the heart, এইটুকু পড়তে হবে তোমার ভলিউম 1। যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, আমাদেরকে খুব বেশি দৌড়াদৌড়ি করে পড়ানো হবে না, আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে। হয়তো ভালো যে খুলে দিবে বলে আশা করি কিছুদিনের মধ্যে। আমরা আজকে শুরু করি, এবং প্রত্যেকদিন যতদিন পর্যন্ত লকডাউন মুক্ত হয়ে ফিজিক্যাল ক্লাস নিতে না পারি, 9টা থেকে ক্লাস শুরু হবে। আর ফিজিক্যাল ক্লাস শুরু হলে 8টা থেকে ক্লাস শুরু হবে, অ্যাজ ইউজুয়াল অ্যাজ বিফোর। তাহলে চ্যাপ্টার 1 হলো the cell as a unit of health and disease। আমরা যে প্যাথোলজি তোমাদেরকে পড়াবো, প্যাথোলজি, খেয়াল করো, প্যাথো আর লজি দুটো ওয়ার্ড। সবাই আমরা জানি লজি মিন্স স্টাডি, সবাই জানি আমরা লজি মিন্স স্টাডি। প্যাথোস, প্যাথোস মিন্স ডিজিজ, সাফারিংস, প্যাথোস মিন্স সাফারিংস অর ডিজিজ। অর্থাৎ ডিজিজ, একটা ডিজিজের যে ডিসকাশন, different aspects of discussion is in pathology. Pathology the different aspects of disease discuss করা হয়। তাহলে এই প্যাথোস শব্দটা হলো গ্রিক ওয়ার্ড, গ্রিক। সাফারিং, সাফারিং এটা হলো গ্রিক ওয়ার্ড। আমরা প্যাথোলজিতে
অ্যাকচুয়ালি একটা সেল থেকে শুরু হয়। আমরা যে ডিসকাস করব সামনের ক্লাসগুলিতে একটা সেল অথবা সেলুলার প্যাথোলজি দিয়ে আমরা শুরু করতে। সেলুলার প্যাথোলজি, সেল দিয়ে হয় টিস্যু, টিস্যু দিয়ে হয় অর্গান। তাহলে বেসিক রিঅ্যাকশনস অফ ডিজিজ, বেসিক রিঅ্যাকশনস অফ ডিজিজ যে চ্যাপ্টারগুলিতে পড়ানো হয়, যেমন ইনফ্লামেশন, যেমন হিমোডাইনামিক্স, যেমন নিউপ্লাসিয়া, সেইটাই হলো জেনারেল প্যাথোলজি। বেসিক রিঅ্যাকশনস অফ ডিজিজ যে চ্যাপ্টারগুলিতে পড়ানো হয় সেটাই হলো জেনারেল প্যাথোলজি। আর এই সেলের সেইজের পরে টিস্যু এবং অর্গান লেভেলে গিয়ে যে সেইজগুলি হয় সেইটাকে আমরা সিস্টেমিক প্যাথোলজি অর অর্গান 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 ডিজিজ, অর্গান ডিজিজ অর আরেকটা ওয়ার্ড আমরা বলি এটাকে ডিজিজ অফ দি অর্গান সিস্টেমস অর সিস্টেমিক প্যাথোলজি। সেল সম্বন্ধে মেডিকেল লাইফের আগেও তোমরা সেল সম্বন্ধে পড়েছো, এসএসসিতে, এইচএসসিতে। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও অ্যানাটমিতে সেল পড়েছো, বায়োকেমিস্ট্রিতে সেল পড়েছো, ফিজিওলজিতে সেল পড়েছো। একটা সেল, অ্যানিমাল সেল অথবা হিউম্যান সেলের ডিফারেন্ট পার্টস প্রথম সপ্তাহে ডিসকাশন আছে। এবং এই নর্মাল অ্যাক্টিভিটিস অফ সেল, নর্মাল ফাংশনস অফ সেল, ডিফারেন্ট অর্গানসের অর্গানাইজেশনাল ফাংশনস, এইগুলি তোমার এবং জেনোম সিস্টেম, জেনোম সিস্টেম এগুলি প্রথম সপ্তাহের মধ্যে আছে। আমি যদি প্রথম পেজ থেকে উল্টিয়ে যাই, এগুলি তোমরা তোমাদের বেসিক জ্ঞানকে আবার নতুন করে জানার জন্য এগুলি পড়ে যেতে পারবে। পরীক্ষাতে হয়তো এগুলি খুব বেশি আসে না বা জিজ্ঞাসা করা হয় না, সেকেন্ড সপ্তাহ থেকে শুরু হয়। তাহলে আমি যদি প্রথম পেজ থেকে দেখি, ওই যে প্রথম দিকে আছে প্যাথোলজি শব্দের অর্থ কি বললাম, প্যাথোস এটা হলো একটা গ্রিক ওয়ার্ড, সাফারিংস অফ ডিজিজ। তারপরে নর্মাল সেলের জেনোম, আমরা জানি জেনোম সিকোয়েন্সিং 2003 এর ডিটেইল 2001 থেকে 2003 এর মধ্যে সিকোয়েন্সিং হয়ে গেছে। সেই সিকোয়েন্সিং করে দেখা গেল হিউম্যান জেনোমে 3.2 বিলিয়ন ডিএনএ বেস পেয়ার আছে। 3.2 বিলিয়ন ডিএনএ বেস পেয়ার। তার মধ্য থেকে only 20,000, that is 1.5% protein encoding gene, protein encoding gene। এই প্রোটিন এনকোডিং জিনগুলি যে প্রোটিন সিনথেসিস করে, সেই প্রোটিনগুলি এনজাইমস হিসেবে, স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে, সিগন্যালিং মলিকিউলস হিসেবে সেলের অল ফাংশনস মেইনটেইন করে। তো সেকেন্ড ফেজ এসব কথাকে ডিটেইলস বলা হয়েছে এখানের মধ্যে। ডিটেইলস এগুলি হয়তো আরেকবার একটু নিজেরা করে নিলাম। আমার এখানে টিচারের মতো অত ডিটেইলস এগুলি আমরা ওই যদি আমরা এখানে 7 নম্বর ফিল্ডে আছে পার্সেন্টেজ অফ টোটাল পার্সেন্টেজ, একটা হেপাটোসাইট যদি আমরা কম্পেয়ার করি সাইটোসোল, অর্থাৎ প্লাজমাটা আছে তোমার সাইটোসোল, সাইটোপ্লাজম আছে 54%, মাইটোকন্ড্রিয়া আছে 22%, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে 9%, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গোলজি অ্যাপারাটাস হলো 6%, নিউক্লিয়াসটা হলো সেলের হেপাটোসাইটের 6%, এন্ডোজোম 1%, লাইসোজোম 1%, আর এক্সিজোম 1%। অর্থাৎ এই যে অর্গানাইজেস গুলি আছে এবং তার ফাংশন 7 নম্বর পেজে লেখা আছে, যেমন সাইটোসোল 54%, তার রুল হলো সেলের কি মেটাবলিজম, ট্রান্সপোর্ট, প্রোটিন ট্রান্সলেশন। মাইটোকন্ড্রিয়া 22%, এনার্জি জেনারেশন, অ্যাপোপ্টোসিস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 9%, synthesis of membrane and secreted proteins. Smooth endoplasmic reticulum and Golgi apparatus 6%, protein modification, sorting and catabolism. Nucleus 6%. Nucleus and vascular cell regulation, proliferation, DNA transcription. Endosome, intercellular transport and export, ingestion of extracellular substance. Lysosome, lysosomal cellular catabolism,
paroxysm, very long chain fatty acid metabolism. আচ্ছা, তাহলে অর্থাৎ একটা সেলের যে বিভিন্ন অর্গানেলে আর যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইক্রোবিয়াল লাইসোসোম প্রত্যেকটার যে কাজ এগুলি তোমরা জানো, এগুলি আবার একটু রাতে তোমরা দেখে নিবে। আমরা আসলে এটা এমনি নরমাল সেলের কথা বলতেছি, তাহলে 7, 8, 9, 10 এই পৃষ্ঠাগুলি এইভাবে যাচ্ছে, সেল টু সেল ইন্টারঅ্যাকশন, তারপরে আমরা cellular metabolism, cellular mitochondrial function, cell signaling, তারপরে এর মধ্যে এই সপ্তাহে একটা জিনিস জানতে হবে, এই সেলের কাজগুলোর জন্য কিছু গ্রোথ ফ্যাক্টরস এন্ড রিসেপ্টরস আছে, কিছু গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টর গুলির কাজ হলো, মেজর রুল অফ দিস গ্রোথ ফ্যাক্টর ইজ টু স্টিমুলেট দি অ্যাক্টিভিটি, of genes that are required for cell growth and cell division. Growth factor গুলি সেলের গ্রোথ এবং সেলের ডিভিশনে কাজ করে। অনেকগুলি গ্রোথ ফ্যাক্টর আছে, সেই গ্রোথ ফ্যাক্টর গুলির নাম আমি বলতেছি, তাদের সোর্স বলতেছি এবং তারা কি কাজ করে। একটা গ্রোথ ফ্যাক্টর হলো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, আরেকটা হলো ট্রান্সফরমেন্ট গ্রোথ ফ্যাক্টর আলফা, আরেকটা হলো হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, আরেকটা হলো ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, আরেকটা হলো প্লেটলেট ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, আরেকটা হলো ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফরমেন্ট গ্রোথ ফ্যাক্টর বিটা, কেরাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর। তাহলে বইয়ের 19তম পেজে এই সার্ট করে দেওয়া আছে গ্রোথ ফ্যাক্টর এবং তাদের কাজ। যেমন ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরের সোর্স হলো অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, salivary glands, keratinocytes and many other cells, organocell থেকে আসে। তাদের মূল কাজ হলো মাইটোজেনিক ফর keratinocytes and fibroblasts, stimulate keratinocyte migration, stimulates formation of granulation tissue. এরপরে ট্রান্সফরমেন্ট গ্রোথ ফ্যাক্টর আলফা, activated macrophage, keratinocyte and many other cell types, stimulates proliferation of hematocytes and many other epithelial cells. যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এটা হলো মেসেনকাইমাল সেল থেকে আসে, stimulates proliferation of endothelial cells, increases vascular permeability. যেমন প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর, এটা আসে প্লেটলেট থেকে, ম্যাক্রোফেজ থেকে, এন্ডোথেলিয়াল সেল থেকে, স্মুথ সেল থেকে, এবং they are chemotactic for neutrophil, macrophages, fibroblasts and smooth muscle cells. অর্থাৎ 6-7 ধরনের যে গ্রোথ ফ্যাক্টর আছে, এই গ্রোথ ফ্যাক্টর গুলির মূল কাজ হলো সেলের গ্রোথ এবং proliferation এবং সেল ডিভিশন। তোমরা এই গ্রোথ ফ্যাক্টর দেখবা প্রথম চ্যাপ্টারে। এরপরে প্রথম চ্যাপ্টারে আর লাস্ট যে টপিক, লাস্টের দিকে আমরা একটা সেল সাইকেল আছে, সেল সাইকেল হলো একটা সেল ডিভিশন হয়ে দুইটা সেল হওয়ার পরে আবার সেলের যে proliferationের যে ফেজে গেল এবং আরেক কমপ্লিটলি ডিভিশন হওয়া পর্যন্ত, এটাই হলো সেল সাইকেল। যেমন একটা সেল ডিভিশন হওয়ার পরে তোমার শুরু হলো, সেল ডিভিশন হওয়ার পরে G1 ফেজের মধ্যে এই গ্রোথ ইন মাস আস্তে আস্তে বাড়বে, সাইটোজোম ডুপ্লিকেশন হবে, এরপরে গিয়ে ক্রোমোজোম ডুপ্লিকেশন হবে, সিনথেটিক ফেজ, তারপর হলো আবার G2 ফেজ, তারপর হলো মাইটোসিস স্টেজ, তারপর হলো সেল ডিভিশন স্টেজ। বিভিন্ন ফেজ হয়ে একটা সেল তৈরি হওয়ার পর থেকে আবার সেই দুইটা সেল হওয়া পর্যন্ত যে স্টেপ, সেটাকে বলা হয় সেল সাইকেল। এবং সেই সেল সাইকেলে একমাত্র ডিভিশন হতে পারে যেগুলো লেবাইল সেল এবং টু সাম এক্সটেন্ট স্টেবল সেল, নট পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেলগুলি একবার ডিভিশন হয়ে তৈরি হওয়ার পরে সেই সেলগুলি G0 তে চলে যায়। G0 means এটা নন ডিভাইডিং সেল, এটা কোনো সময় ডিভাইড করতে পারে না। এখন এরপরে এই চ্যাপ্টারের লাস্ট কথা হলো স্টেম সেল। তোমরা বাই দিস টাইম রিজেনারেটিভ মেডিসিনের কথা শুনেছো, রিজেনারেটিভ মেডিসিন। স্টেম সেল হলো তোমার এই স্টেম সেল দিয়ে রিজেনারেটিভ
মেডিসিন। চট্টগ্রামেরও এই শিউর সেল বলে একটা প্রবর্তনমূলক সেন্টার আছে, ওখান থেকে এইসব স্টেম সেল দেয় বলে শুনি, আমি যাই না কোন সময়। অর্থাৎ এই স্টেম সেল গুলি হলো বডির এমন এক সেল, এগুলি প্লুরিপোটেন্সিয়াল সেল, সেলগুলির ক্যাপাসিটি থাকে বিভিন্ন বিভিন্ন দিকে পরিফারেট করে প্রচুর হওয়া, এবং স্টেম সেল give rise to all various differentiated tissue in the adult organism. Stem cells replace damaged cell and maintain tissue population as individual cells within them undergo replicative senescence due to activation of telomeres. অর্থাৎ স্টেম সেলগুলি এমন সেল যারা সেল যেখানে ড্যামেজ হয় সেই ড্যামেজ সেলগুলিকে ফিল আপ করে দেয়, তৈরি করে ওইসব সেল থেকে। এদের ক্যারেক্টারিস্টিক্স হলো দুটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে স্টেম সেলের। একটা হলো সেলফ রিনিউয়াল, তারা পারমিট করে স্টেম সেল টু মেইনটেইন দেয়ার নাম্বার। কিছু সেল যদি ডাই মরে যায়, ডাই, এই সেলগুলি আবার পুনরায় স্টেম সেল পরিবারের করে তাদের শক্তি পূর্ণ করে দেয়। দুই নম্বর হলো অ্যাসিমেট্রিক ডিভিশন, অর্থাৎ একটা স্টেম সেল থেকে ডিভিশন হয়ে সেই কোন দিকের স্টিমুলেশন পেয়েছে সেটার উপর নির্ভর করে ডিফারেন্সিয়েটেড সেল যুক্ত হতে গেলে সে একই সেল থেকে একই সেল থেকে তৈরি হয়েও সেই বিভিন্ন দিকে তৈরি হতে পারে। একটা যেমন প্যানক্রিয়াটিক আইলেট সেল হতে পারে, হিমোপয়েটিক সেল হতে পারে, কার্ডিওমায়োসাইট হতে পারে, নিউরন হতে পারে, হেপাটোসাইট হতে পারে। কিন্তু প্লুরিপোটেন্ট স্টেম সেল হলো একটা, এই একটা থেকে বিভিন্ন দিকে সে ডিফারেন্সিয়েট হতে পারে, অ্যাসিমেট্রিক ডিভিশন। এটা হলো তার, যার জন্য এমব্রায়োনিক স্টেম সেল আর অ্যাডাল্ট স্টেম সেল এইগুলি আমাদের টিস্যু ড্যামেজকে আবার করে দিচ্ছে। এবং এই স্টেম সেল গুলিকে ইউজ করে রিজেনারেটিভ মেডিসিন এই ব্রাঞ্চ অফ মেডিসিন ডেভেলপ করতেছে, এবং ভবিষ্যতে এখনো শুরু হয়েছে স্টেম সেল থেরাপি। এবং স্টেম সেল থেরাপি দিয়ে অনেক আনট্রিটেড ডিজিজ ভবিষ্যতে কিউর করতে পারবে। তাহলে এই পর্যন্ত আমি যা বললাম প্রথম সপ্তাহের জিস্ট কথাগুলি বলছি, সেখানে যদি আমি আবার একটু রিপিট করি তাহলে কি দাঁড়ায়, সেখানে দাঁড়ায় একটা সেল, আমরা প্যাথোলজি শুরু করবো সেল দিয়ে। এই সেলের যে স্ট্রাকচার, অ্যানাটমি, সেলের যে ফিজিওলজি, সেলের যে ডায়াগনস্টিক, এগুলি তোমাদেরকে পড়া আছে। এগুলি আগের ইন্টারমিডিয়েট প্রথম ফার্স্ট সেকেন্ড এইগুলিকে আবার একটু তোমাদেরকে রিভিশন দিতে হবে। আর আমরা যেটা বলেছি প্যাথোলজির যে অর্থ, প্যাথোস থেকে লিকুয়ার ডিজিজ, এই ডিজিজের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করা হবে, আর গ্রোথ ফ্যাক্টর এবং স্টেম সেল। এখন আমরা চ্যাপ্টার 2 থেকে চলে আসছি। চ্যাপ্টার 2 থেকে বলতে হবে অ্যাকচুয়াল প্যাথোলজি পড়াশোনা। আবার এখানে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, প্রথম টপিক হলো ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। আমরা আসি ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, ওই একই কথা আসবে। তাহলে হোয়াট ইজ প্যাথোলজি, একটু আগে আমরা বলেছি, এখন এখানে একটু বিশদ যদি ডিসকাশন হয় তাহলে প্যাথোলজি ইজ ডিভোটেড টু দি স্টাডি অফ দি স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল এন্ড ফাংশনাল চেঞ্জেস। মানে কি কি দেখো, স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল and functional changes in cells, tissues, and organs that underlie disease. ওই কথাটা আরেকটু এলাবোরেট করছে। প্যাথোস মিন্স সাফারিং অর ডিজিজ। তাহলে একটা ডিজিজের জন্য সেলের, টিস্যু অথবা অর্গানের, একটা ডিজিজে সেল, টিস্যু, অর্গানের যে স্ট্রাকচারাল, ফাংশনাল, বায়োকেমিক্যাল যে চেঞ্জ হয়, এটাই হলো প্যাথোলজি। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? হোয়াট ইজ প্যাথোলজি? প্যাথোলজি হলো একটা ডিজিজ, নরমাল থেকে একটা ডিজিজে সেল, টিস্যু অথবা অর্গানের যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ, সেই পরিবর্তনটা স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল এবং ফাংশনাল, সেই ডিজিজের ডিফারেন্ট অ্যাসপেক্ট ডিসকাস করা হবে ইন প্যাথোলজি। তাহলে আমরা প্রথম ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি থেকে প্রথম একটা ডিজিজের চারটা কথা অ্যাসপেক্ট
প্যাথোলজিতে ডিসকাস করা হয়। কি কি? একটা হলো ডিজিজটা কেন হচ্ছে, মানে কে ডিজিজটার জন্য রেসপন্সিবল। এই যে রেসপন্সিবল এজেন্টস এর কে আমরা বলি প্যাথোলজিতে ইটিওলজি অর কজেস অফ ডিজিজ। তোমরা কি কথা শুনতেছো? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন বলতেছি প্যাথোলজিতে একটা ডিজিজ সে ফর এক্সাম্পল একটা পালমোনারি টিউবারকুলোসিস, সে ফর এক্সাম্পল একটা টাইফয়েড ফিভার। এইটা হয় নরমাল টিস্যুর স্ট্রাকচারাল, বায়োকেমিক্যাল, ফাংশনাল কি চেঞ্জ হবে, সেই চেঞ্জটাই হলো প্যাথোলজিতে ডিসকাস করা হবে। এর মধ্যে একটা ডিজিজের চারটা অ্যাসপেক্ট। একটা হলো প্রথমে কজ অর ইটিওলজি অফ এ ডিজিজ, অর্থাৎ ডিজিজটা কে করতেছে, এজেন্টস কে, সেই এজেন্ট গুলি হলো ইটিওলজি অর কজ অফ এ ডিজিজ। যেমন জেনেটিক ডিজিজ, তোমরা অলরেডি পড়েছো, ইনহেরিটেড মিউটেশন এবং জিনের যে ভেরিয়েন্টস, পলিমরফিজম, এটার জন্য কিছু ডিজিজ হয়, যেমন ডাউন সিনড্রোম, ইনভার্টার সিনড্রোম। ঠিক একইভাবে অ্যাকোয়ার্ড, যেমন ইনফেকশাস ডিজিজের জন্য। আমাদের ইনফেকশাস ডিজিজের মধ্যে যেমন পালমোনারি টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হলো একটা ইনফেকশাস এজেন্ট। নিউট্রিশনাল, যেমন প্রোটিন নিউট্রিশন রেসপন্স, কিছু কেমিক্যালের জন্য হয়, কেমিক্যাল, কিছু ফিজিক্যাল কজ হয়। তাহলে এই যে ইটিওলজি অফ এ ডিজিজ আমরা আরো একটু বিশদ ওই টপিকটা আমরা পরে ডিসকাস করব। আজকে শুধু মনে রাখো একটা ডিজিজের কজ অথবা কজ হলো ইনফেকশন এজেন্টস অথবা কেমিক্যাল অথবা ফিজিক্যাল এজেন্ট অথবা জেনেটিক ডিসঅর্ডার অথবা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা ল্যাক অফ অক্সিজেন অথবা নিউট্রিশনাল ইমব্যালেন্সেস। এইসব কারণে ডিজিজ হয়। এই ডিজিজ হওয়ার যে এজেন্টগুলি এই ডিজিজ করে, সেই গুলিকে বলা হয় পজিটিভ এজেন্টস অথবা ইটিওলজি অফ ডিজিজেস অর কজেস অফ ডিজিজেস। তাহলে ডিজিজের কজেস অফ ডিজিজেস অর ইটিওলজি অফ ডিজিজেস আমাদের প্যাথোলজির একটা অংশ, আমরা এখানে ডিসকাস করব। নাম্বার 2, প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস, একটা এজেন্ট বডিতে ঢোকার পরে ওই ডিজিজ টিস্যু সেল লেভেলে, টিস্যু লেভেলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা কিছু চেঞ্জ করে, স্ট্রাকচারাল চেঞ্জ, ফাংশনাল চেঞ্জ। এবং ঢোকার পর থেকে ডিজিজটা হওয়া পর্যন্ত এই যে সময় নেই, সেই সময়ের মধ্যে স্ট্রাকচারাল, ফাংশনাল যে চেঞ্জটা হয়, ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ যেটা হয়, এটাকে আমরা বলি প্যাথোজেনেসিস অফ ডিজিজ। কোন একটা ডিজিজের প্যাথোজেনেসিস জিজ্ঞাসা করলে বুঝতে হবে এজেন্টটা ঢোকার পরে সেলের লেভেলে, টিস্যু লেভেলে, অর্গান লেভেলে যে চেঞ্জগুলি হলো, সেই চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ, বায়োকেমিক্যাল চেঞ্জ, ফাংশনাল চেঞ্জ, এই চেঞ্জগুলি হওয়াকে হলো প্যাথোজেনেসিস। তাহলে একটা ডিজিজের কিভাবে ডিজিজটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছে বা হচ্ছে সেটা জানা, সেই জানাটাকে বলা হয় প্যাথোজেনেসিস। এটাও একটা ডিজিজের অংশ, এটাও হলো আমরা প্যাথোলজির অংশ। তাহলে আমরা এই পর্যন্ত একটা ডিজিজের দুইটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি। একটা হলো কি কি এজেন্ট ডিজিজটা করে সেটা বলেছি, অর্থাৎ ইটিওলজিক্যাল এজেন্ট অথবা কজেস অফ ডিজিজ। 2 নম্বর হলো প্যাথোজেনেসিস, কিভাবে ডিজিজটা হচ্ছে সেটা আমরা ডিসকাস করব প্যাথোলজি। নাম্বার 3 হলো মরফোলজিক চেঞ্জেস। মরফোলজিক চেঞ্জ বলতে টিস্যুতে নরমাল একটা স্ট্রাকচার থাকে, ধরো লিভারের একটা স্ট্রাকচার আছে, যখন সিরোসিস হয়ে যায় অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে যায়, তাহলে এই নরমাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে সেখানের মধ্যে ফাইব্রোসিস হয়, সেখানের মধ্যে রিজেনারেটিভ নডুল হয়। ঠিক একইভাবে ক্যান্সার হলে সেখানে টিউমার সেল থাকে। এই স্ট্রাকচারাল চেঞ্জ, মরফোলজিক্যাল চেঞ্জটাকে বলা হয় মরফোলজিক্যাল চেঞ্জ। সেই স্ট্রাকচারাল চেঞ্জ আবার দুই ধরনের। একটা হলো গ্রস চেঞ্জ, যেটা নেকেড আইতে দেখা যায়,
খালি চোখে যেটা দেখা যায় সেটাকে বলা হয় তোমার ম্যাকনাইসিস অর মর্ফোলজিক্যাল গ্রস সেন্স অথবা ম্যাক্রোস্কোপিক MACRO ম্যাক্রোস্কোপিক সেন্স। এটা হলো গ্রস সেন্স যেটা দেখা যায়। আরেকটা হলো আমরা টিস্যুটাকে নিয়ে ল্যাবরেটরিতে প্রসেস করে সাইট ক্লিয়ার করে স্টেন করে সাইট ক্লিয়ার করে যে সেন্স দেখি সেই সেন্সটাকে বলা হয় মাইক্রোস্কোপিক সেন্স। মাইক্রোস্কোপিক সেন্স। তাহলে তিন নাম্বার হলো স্ট্রাকচারাল সেন্স। স্ট্রাকচারাল সেন্স অথবা খালি চোখে হলে সেটাকে আমরা বলি ম্যাকেটাই অথবা মাইক্রোস্কোপিক সেন্স অথবা আন্ডার মাইক্রোস্কোপ হলে আমরা এটাকে বলি মাইক্রোস্কোপিক সেন্স। The morphological senses are two types. One is negative or gross or microscopic. Another one is under microscope or at cell or tissue level, which is not seen by our naked eye. যেটা tissue process করে স্লাইড করে দেখতে হয়, এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক সেন্স। ফোর্থ ওয়ান হলো ফাংশনাল সেন্সেস অর ফাংশনাল রিয়েলাইজেশন। এই স্ট্রাকচারাল সেন্স হওয়ার পরে ফাংশনাল সেন্স। তাহলে এই স্ট্রাকচারাল যখন সেন্স হয়ে যাবে, একটা লিভার আগে যে ফাংশন করতে সিরোসিস হওয়ার পরে হেপাটোসেলুলার কার্সিনোমা হবে, নিশ্চয়ই সেই কাজ আর করতে পারবে না। এরপরে কিডনি অ্যাকুট গ্লোমারুলাইটিস হলো, গ্লোমারুলাই ক্যাপসুলগুলি সেন্স হয়ে গেল, সেই সেন্স হওয়ার পরে আগের কাজ আর করতে পারবে না। এই যে ফাংশনাল সেন্সেস, ফাংশনাল ডিএরেসমেন্ট, নরমাল ফাংশন যে হ্যাম্পার হলো, সেই সেন্সগুলি প্যাথোলজিতে পাওয়া যায়। তাহলে এখন পর্যন্ত আমি প্যাথোস আর সাফারিং আর ডিজিজের চারটা অ্যাসপেক্টের কথা বললাম। I repeat, one is etiology or causes of disease, that is etiological agents. Number two is pathogenesis, that is steps of development of the disease, the genesis of the disease. Number three, structural stages or morphological stages. Number four, functional stages or functional rearrangements. Am I clear to you? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? যারা পার্সুয়েট করতেছো, চারটা অ্যাসপেক্টের কথা যে বললাম একটা ডিজিজে, দেখি অরুণিমা বলো কি কি আমি চারটা অ্যাসপেক্ট বলছি। নাম্বার 1 কি বলো তুমি? স্যার এটিওলজি। এই কই জয়িতা দাস রোল নাম্বার 2 আছে? জয়িতা দাস রোল নাম্বার 2 নাই? রোল নাম্বার 1 সাতমান যাবত আছে? কথা বলো না। জি স্যার, আছি স্যার। তাহলে তুমি বলো 4 নম্বর কি বলছি? 4 নম্বর সাতমান যাবত বলো 4 নম্বর কি বলছি? তিন-চার করে বললাম, মন দিলে এটা তো একটা করা হয়ে যায় বেটা। 4 নম্বর বলছি ফাংশনাল ডিএরেঞ্জমেন্ট অফ চেঞ্জেস, অর্থাৎ নরমাল টিস্যু সেল টিস্যু অর্গানের নরমাল যে ফাংশন, সেই ফাংশনের যে চেঞ্জ হয়ে যায় সেটাই হলো 4 নম্বর। তারপরে সিদরাতুল মুনতাহা রোল নম্বর 9 আছে? রোল নম্বর 9 আছে কি না? নাই, চুপ হয়ে থাকে জিজ্ঞাসা করার পরে। রোল নম্বর 11 সাদিয়া জামান নাই। 3 নাম্বার কি বলেছি বলো? 3 নাম্বার কি বলেছি? মরফোলজিক চেঞ্জেস। মরফোলজিক চেঞ্জেস। তুমি কে বলতেছো না? তুমি কে? তোমার রোল কত? নাম কি? স্যার 87 রিফা। ঠিক আছে রিফা সাজিদা, ঠিক আছে। এই মরফোলজিক চেঞ্জেস, মরফোলজিক চেঞ্জ কয় টাইপের বলছিলাম? 2 টাইপের। একটা হলো খালি চোখে দেখা যায়, এটা কি বলে? গ্রস চেঞ্জ অথবা মাইক্রোস্কোপিক চেঞ্জ। আর একটা টিস্যু নিয়ে স্লাইড ক্লিয়ার করে আপনার মাইক্রোস্কোপ দেখলে এটা কি বলে? মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক চেঞ্জ। এই তো। তাহলে আজকে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি আমি পড়াইছি তোমাদেরকে। কি পড়াইছি শুরুতে? ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি সবাই মন দিয়ে পড়বা। এখন যেহেতু আমাদের মাত্র হাফ এন আওয়ার গেছে, আরো আমরা আধা ঘন্টা আছি, আমরা আরো আধা ঘন্টা আজকে ডিসকাস করব। আসো আমরা আগাই। এখন আসো 32 পেজে একটা নরমাল সেল। নরমাল সেল তার
একটু ফিজিওলজিক্যাল ডিমান্ড এটা ওটার জন্য একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে, একটা স্টেডি স্টেট মেনটেন করে, এটাকে বলা হয় সেলুলার হোমিওস্টেসিস। তোমরা এটা ফিজিওলজিতে পড়ছো, হোমিওস্টেসিস পড়ছো না? একটা নরমাল সেল হোমিওস্টেসিস মেনটেন করে, মানে এটা নরমাল স্টেট। যেমন একটা ইনজুরিয়াস এজেন্ট ওকে একটা ধাক্কা দিল, সে একটু স্ট্রেস হলো, আবার যখন ইনজুরিয়াস এজেন্ট সেটা রিমুভ হয়ে গেল, সে তার নরমাল স্টেজে ফেরত আসবে। এটা হলো হোমিওস্টেসিস। আবার যদি ইনজুরিটা একটু 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 আরেকটু সিভিয়ার হয় এবং সিভিয়ার হওয়ার পরে সেল আগের স্টেজে ফেরত আসলো না, একটু অল্টার স্টেডি ফাংশন কিন্তু ঠিক আছে, একটু ফাংশনাল একটু চেঞ্জ থাকবে, কোনো ক্লজ চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন। তাহলে হোয়াট ইজ সেলুলার অ্যাডাপ্টেশন? ডিউ টু স্ট্রেস কন্ডিশন cells when acquire a STD state. The condition is called adaptation. তাহলে cellular adaptation are reversible functional and structural changes in physiologic states, যেমন প্রেগন্যান্সিতে হয়, some pathologic stimuli during which a new but altered steady states are achieved, allowing the cells to survive and continue to function. Cell কিন্তু কন্টিনিউ করবে, ফাংশন করবে, এবং সেই অ্যাডাপটিভ রেসপন্স গুলো হতে পারে সেল তখন ইনক্রিজ ইন সেল সাইজ হয়ে যায়, যেটাকে আমরা হাইপারট্রফি বলি, অথবা ইনক্রিজ ইন দেয়ার নাম্বার হয়, যেটাকে আমরা হাইপারপ্লাসিয়া বলি, অথবা ডিক্রিজ ইন সাইজ এন্ড মেটাবলিক অ্যাক্টিভিটি, সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি এবং সেলের সাইজ কমে যায়, যেটাকে আমরা অ্যাট্রফি বলি, অথবা চেঞ্জেস ইন ফেনোটাইপ অফ সেল, এক টাইপের সেল থেকে আরেক টাইপের পরিবর্তন হয়, যেটাকে আমরা মেটাপ্লাসিয়া বলি। তাহলে আমি বলছি একটা সেল যখন নরমাল সেল কোন একটা মাইক্রোবায়োলজিক্যাল এজেন্টস অথবা ফিজিক্যাল এজেন্টস অথবা নিউট্রিশনাল ইমব্যালেন্সের জন্য তার আগের স্টেজ থেকে কিছুটা ফাংশনাল কিছুটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, এবং আবার যখন সে এজেন্ট চলে গেল, সে তার আগের স্টেজ চলে গেল। এর থেকে যদি আরেকটু সিভিয়ার এজেন্টস হয়, যেটা তাকে একটা নতুন স্টেটে পরিবর্তন করবে, স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ হবে, এটাকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশন। সেই সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে কি কি হতে পারে? সেল হয়তো একটু বড় হতে পারে, যেটাকে আমরা বলি হাইপারট্রফি, অথবা সেল এর নাম্বার বেড়ে বড় হতে পারে, সেলের নাম্বার বেড়ে যেতে পারে, যেটাকে বলি আমরা হাইপারপ্লাসিয়া, অথবা কমে যেতে পারে, সেলের নাম্বার কমে যেতে পারে, সেলের সাইজ কমে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাট্রফি, অথবা সেল মরফোলজিক্যালি চেঞ্জ হয়ে আরেকটা অ্যাডাল্ট টাইপের সেলের চেঞ্জ হতে পারে, যেটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। তাহলে আমি কি বুঝাতে পারছি হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? জি স্যার। এখন অ্যাডাপ্টেশন হলো কিছু সেলুলার ফাংশন বা স্ট্রাকচার চেঞ্জ। এখান থেকেও যদি ইনজুরিয়াস এজেন্টসরা রিমুভ করা হয়, যেটা 32 নম্বর পেজে আছে, তাহলে সেল তার আগের স্টেজে নরমাল স্টেজে ফেরত যেতে পারবে। কিন্তু যদি এটা এত সিভিয়ার এনাফ হয়, যেখানে সেলের ইনজুরি সিভিয়ার, সেখান থেকে সেল আর ফেরত যেতে পারে না, যেটাকে বলা হয় ইরিভার্সিবল সেল ইনজুরি। এবং ইরিভার্সিবল সেল ইনজুরির এক্সাম্পল হলো, ইরিভার্সিবল সেল ইনজুরি মানে হলো সেল ডেথ, যেটার এক্সাম্পল হলো নাইক্রোসিস এর অ্যাপোপ্টোসিস। আর সেল ইনজুরি হলো, সেলের ইনজুরি যদি রিভার্সিবল হয়, সেলের মেমব্রেন যদি ইনটেক্ট থাকে, সেল যদি তার আবার নরমাল স্টেজে ফেরত যায়, এটাকে বলা হয় রিভার্সিবল সেল। এই রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে আছে সেলুলার সোয়েলিং, and fatty cells. Cellular swelling and fatty cells.
ইরিভার্সিবল সেলের জুরির মধ্যে আছে নেক্রোসিস এন্ড নেক্রোসিস। তাহলে সেলের স্টিমুলাই যদি একেবারে সামান্য হয় তাহলে তেমন পরিবর্তন হয় না, একটু সিভিয়ার হলে অ্যাডাপ্টেশন হয়, অ্যাডাপ্টেশন থেকেও যদি সিভিয়ার স্টেজ হয় তাহলে সেলুলার ইনজুরি হয়, সেলুলার ইনজুরি আবার একটা হলো রিভার্সিবল স্টেজ, রিভার্সিবল স্টেজের নাম হলো সেলুলার সোয়েলিং এন্ড পেডিসেজ। আর যদি সিভিয়ার হয় যেটা ইরিভার্সিবল সেলুলার সোয়েলিং হয়ে যায় যেটাকে বলে নেক্রোসিস এন্ড নেক্রোসিস। এরপরে আরো সেলের স্টেজ হয় এই ইনজুরিয়াস এজেন্টের জন্য, একটা হলো ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন, প্যাথোলজিক ক্লাসিফিকেশন, তারপর হলো তোমার সেলুলার এজিং, সেলুলার এজিং, সেলুলার এজিং। আমরা গ্রাজুয়ালি একটা ডিসকাস করব। তাহলে এখন আমরা প্যাথোলজিতে কোথায় আছি? সেলে আছি। সেলের কিসে আছি? সেলের অ্যাডাপ্টেশন আছি, সেলুলার অ্যাডাপ্টেশন। What is adaptation? Due to injurious stimuli, when cell attain a altered STP state, retaining its structure and function, it is called cellular adaptation. Cellular adaptations are four types: hypertrophy, hyperplasia, atrophy, and metaplasia. তাহলে আমরা এখন আসি hypertrophy and hyperplasia জিনিসটা কি। হাইপারট্রফি, আমরা সব সময় জানি হাইপার শব্দের অর্থ এক্সেস, হাইপার শব্দের অর্থ কি? এক্সেস। হাইপারট্রফি, ট্রফি এখানে সেই সেলকে বোঝানো হচ্ছে, সেই টিস্যুটাকে। তাহলে অর্থাৎ টিস্যুটা বড় হয়ে যাবে। টিস্যুটা বড় হবে কেন? যদি তার ফাংশন বেড়ে যায়। যেমন অ্যাথলেক্সের স্কেলেটাল মাসেল যেগুলি ডিভিশন হতে পারে না, পার্মানেন্ট সেল, কি হয়? এরা মাসেল ভলিউম বেড়ে যায়, সেলের সাইজ বেড়ে যায়। কিভাবে? সেলের যে সেলুলার এলিমেন্টস গুলি আছে, সেলের যে মাইটোকন্ড্রিয়া, সেলের যে অর্গানেলস গুলি আছে, প্রোটিন গুলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলি, এগুলি বেড়ে যায়। এগুলি বেড়ে গেলে সেলের সাইজ বড় হয়ে যায়। সেলের সাইজ বড় হয়ে গেলে সেলের টিস্যুটা বড় হয়ে যায়। তাহলে একটা হলো হাইপারট্রফি। হাইপারট্রফি হলো increase in size of the cell and tissue due to increase in size of individual cells, resulting increase in size of the tissue or organ. অর্থাৎ এভাবে বলা যায় increase in size of the tissue or organ due to increase in size of the individual cells, size of the individual cells. সাম্প্রতিককালে আমাদের একজন এক্স এমপি এবং মন্ত্রী বেশ বডি বিল্ডিং করতেছে, তার নাম হলো সুহেল দাস। তোমরা দেখো ফেসবুকে, তাই না? হ্যালো, তোমরা কি জি স্যার। ফেসবুকে দেখো সোহেল দাস? সোহেল দাস ওনার মাসেল গুলো কি আমরা আমাদের মতো যারা এক্সারসাইজ করি না, বডি বিল্ড না, আমরা আমাদের থেকে প্রবীণের নাকি আমাদের মতোই? নিশ্চয় আমাদের থেকে ওনার গুলো অনেক প্রবীণের, তাই না? যেহেতু উনি বডি বিল্ডার। ঠিক একইভাবে অ্যাথলেটস যারা খেলাধুলা করে, ফিল্ডের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করে, তাদের এই মাসেল গুলির সাইজ অনেক বড়। এটাই হলো হাইপারট্রফি। হাইপারট্রফির একটা এক্সাম্পল হলো তাহলে স্কেলেটাল মাসেল অফ অ্যাথলেটস। দুই নাম্বার হলো ডিউরিং প্রেগন্যান্সি, uterus and breast of women increase in size. এটা তো অবশ্য ইউটেরাসটাই মূলত, ইউটেরাস এবং ব্রেস্ট দুইটাতে এখানে সেলের নাম্বার বাড়ে না, সেলের সাইজ বাড়ে। ইউটেরাসটা অনেক বড় হয়ে যায় টু অ্যাকোমোডেট দি বেবি, ব্রেস্ট তার সাইজ বড় হয়ে যায় ডিউ টু ইনক্রিজ ইন সাইজ অফ দি ইন্ডিভিজুয়াল সেল। তাহলে এটাও একটা এক্সাম্পল অফ হাইপারট্রফি। তাহলে হাইপারট্রফিতে সেলের নাম্বার বাড়ে না সাইজ বাড়ে? নাম্বার বাড়ে, সাইজ বাড়ে হাইপারপ্লাসিয়া। আরেকটা এক্সাম্পল হলো আমাদের ল্যাব রেটিকুলার হাইপারট্রফি। আমরা ল্যাব রেটিকুলার হাইপারট্রফি বলি না, কোথায় হয়? তারা হার্ট ফেলিওর, হাইপারটেনশন থাকে দীর্ঘদিন ধরে। তাহলে ভেন্ট্রিকেলটা বড় হয়ে যায়, ভেন্ট্রিকেল বড় হয়ে যায়, থিকনেসটা বেড়ে যায়। কিসের জন্য? ডিউ টু ইনক্রিজ ইন থিকনেস অফ দি ভেন্ট্রিকেল। এবং এখানের মধ্যে কি সেল বাড়ে না, সেলের নাম্বার বাড়ে, সেলের সাইজ বাড়ে। সেলের কার্ডিয়াক মাসেল সেল, মায়োকার্ডিয়াম মাসেল সেল। তাহলে তিনটা এক্সাম্পল দিলাম। তাহলে একটা হলো বডি বিল্ডারদের যেটা স্কেলেটাল মাসেল, আরেকটা হলো তোমার ইউটেরাস এন্ড ব্রেস্ট ডিউরিং প্রেগন্যান্সি, আরেকটা হলো তোমার ল্যাব রেটিকুলার হাইপারট্রফি। এই তিনটা এক্সাম্পল কিসের দিলাম? হাইপারট্রফি।
কিসের দিলাম হাইপারট্রফি, তাহলে এটা মলিকুলার বেসিস কি? আমরা বলছি এটা তো ক্রস কথা বললাম, মলিকুলার বেসিস হলো এখানে এটা লেখা আছে এই তোমার অ্যাকশন অফ মেকানিক্যাল সেন্সরস। এই যে মেকানিক্যাল সেন্সর তারা ওই যে বলছিলাম গ্রোথ ফ্যাক্টর, ইনক্লুডিং ট্রান্সফার গ্রোথ ফ্যাক্টর বিটা, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্টস, এরা কি করে মেকানিক্যাল সেন্সর ইনডিউস প্রোডাকশন অফ গ্রোথ ফ্যাক্টরস এন্ড অ্যাগোনিস্ট, এবং এরা কি করে সেল মেমব্রেন অ্যাক্টিভেট কমপ্লেক্স ওয়েভ অফ সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে, এবং সেখানে মাসল হাইপারট্রফি হয়, এবং এটাই মলিকুলার বেসিস অফ হাইপারট্রফি। তাহলে হাইপারট্রফি সম্বন্ধে বললাম, বাকিটা বই থেকে ছবি থেকে সবকিছু নিয়ে পড়ব। সেকেন্ড টপিক হলো হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হলো হাইপারপ্লাসিয়া হলো ওই হাইপার অর্থ একটা, প্লাসিয়া শব্দের অর্থ হলো প্রলিফারেশন। তাহলে এখানে টিস্যু অথবা অর্গানের সাইজ বড় হবে due to increase in number of the cells of tissue। তাহলে এখানে নাম্বার অফ the cells of tissue বেড়ে যাচ্ছে বলে হাইপারপ্লাসিয়া, অর্থাৎ অর্গানের সাইজটা বড় হচ্ছে। আর হাইপারট্রফিতে ছিল নাম্বার অফ সেল বাড়বে না, ইনক্রিজ ইন সাইজ অফ দ্য ইন্ডিভিজুয়াল সেল বাড়বে, আর এখানে হলো নাম্বার অফ সেলস বাড়বে। তাহলে এখন আসো নাম্বার অফ সেল বাড়ার ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া আছে, প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া আছে। তো ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া হলো যেমন এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন ফিমেল at puberty, যেমন ফিমেল ব্রেস্ট at puberty and during pregnancy। তো যে প্রেগন্যান্সির সময় ইউটেরাস যে বড় হয় সেখানে মধ্যে হাইপারট্রফি মূলত, তবে কিছুটা হাইপারপ্লাসিয়া হয় কম। তারপরে হলো তোমার লিভার হাইপারপ্লাসিয়া ফিজিওলজি। লিভারের যদি কোনো একটা পোর্শন কোনো কারণে ড্যামেজ হবে, তুমি ফেলে দাও, অপারেশন করে, দেখা যায় যে হেপাটাইটিস হলো সেটা প্রলিফারেশন হয়ে তোমার আগের স্টেজে চলে আসবে। রেড সেল হিমোপোয়েসিস হলো এই সময় হেমোলাইসিস হলো, এই রেড সেল তোমার প্রোডাকশন হয়ে সেখানে নাম্বার বেড়ে যাচ্ছে রেড সেল ইজ দ্য বডি। তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন at puberty ফিমেল ব্রেস্ট এন্ড ডিউরিং প্রেগন্যান্সি, তারপরে হলো তোমার লিভারে, তারপরে হলো তোমার রেড সেল প্রোডাকশন। এগুলো হলো প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া, আসলে ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া। এই ফিজিওলজিক হাইপারপ্লাসিয়ার পরে প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া হলো এস্ট্রোজেন প্রোডাকশনের জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তারপরে হলো তোমার হার্পিস ভাইরাস ইনফেকশনের জন্য, প্যাপিলোমা ভাইরাসের জন্য তোমার স্কিন ওয়ার্ডস, এগুলি হলো হাইপারপ্লাস্টিক ইপিথেলিয়াম। এরপরে তাহলে এই হাইপারপ্লাসিয়ার মলিকুলার বেসিস কি? ঠিক একইভাবে গ্রোথ ফ্যাক্টর ডিরাইভ proliferation of mature cell and in some cases by increased output of new cells from tissue structure। গ্রোথ ফ্যাক্টর এই যে স্টিমুলেশন যখনই প্রয়োজন হয় তখন এই গ্রোথ ফ্যাক্টর গুলির নাম বলছি, তাদের কিছু কিছু গ্রোথ ফ্যাক্টর আছে তোমার ইনডিউস করে সেলের নাম্বার বাড়ানো। এটাই হলো হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফির মধ্যে বেসিক পার্থক্য হলো এখানেও টিস্যু আর সেল বাড়ে, সরি এখানেও টিস্যু আর অর্গানের সাইজ বাড়ে, হাইপারট্রফিতে হাইপারপ্লাসিয়াতে টিস্যু আর অর্গানের সাইজ বাড়ে। হাইপারট্রফিতে হলো ইন্ডিভিজুয়াল সেলের এনলার্জমেন্ট, হাইপারপ্লাসিয়াতে হলো নাম্বার অফ সেলস এনলার্জমেন্ট। হাইপারট্রফি হলো পার্মানেন্ট সেল যারা প্রলিফারেট করতে পারে না, আর হাইপারপ্লাসিয়া হলো লেবাইল অর স্টেবল সেল। এই দুটি পার্থক্য মনে রাখতে হবে। আরেকটা হলো হাইপারট্রফি থেকে ম্যালিগন্যান্সি প্রোগ্রেসিভলি তেমন থাকে না, ম্যালিগন্যান্সি
পাপ তেমন হয় না, কিন্তু হাইপারপ্লাসিয়াতে মেলিগনেন্স হওয়ার সম্ভাবনা, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যে হয় সেটা যদি দীর্ঘদিন কন্টিনিউ করে দেখা যায় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়ে গেল। তাহলে আমরা এখন লাস্ট স্টেজে চলে আসছি আজকে ডিসকাশনে। তার আগে যেহেতু 10টার আগে আমাকে একটা মিনিট একটু গ্যাপ দিচ্ছি, 1 মিনিট। তোমার মেসেজ দিলাম একটা তাহলে না তোমরা আসো তো সবাই না? হ্যালো, জি স্যার, আছি স্যার। আচ্ছা হ্যাঁ, না এখানে একটু গ্যাপ দিলাম যে আমার একটা মিটিং ছিল তো ওটা আবার একটু 22 মিনিটের সাথে নেওয়া আছে। তাহলে আজকের শেষ টপিক সেটা হলো কি অ্যাট্রফি। অ্যাট্রফি আগে বলছি এ দিয়ে কি হয়, যেমন অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে কি হয়, হিমোগ্লোবিন বাড়ে না কমে? কমে। কমে। অ্যাট্রফিতেও টিস্যু আর অর্গানের সাইজ কমপ্লেক্স ছোট হয়ে যাবে। ওই যে আগে আমরা হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফি দিয়ে অর্গান আর টিস্যু বাড়ে বলছিলাম, এখন এখানে অ্যাট্রফিতে এসে সেলের নাম্বার এবং ইন্ডিভিজুয়াল সাইজ দুটোই কমে যায়। তাহলে অ্যাট্রফিতে কি হবে, অর্গান আর টিস্যুর সাইজ কমে যাবে ডিউ টু ডিক্রিজ ইন সাইজ এন্ড নাম্বার অফ দি সেল। সেলের নাম্বার এবং সাইজ কমে যাবে resulting in decrease in size of the tissue or organ. ঠিক আছে, তাহলে দুইটাই, অর্থাৎ আমরা হাইপারপ্লাসিয়া আর হাইপারট্রফি দুইটাতে বলছি টিস্যু আর অর্গানের সাইজ বড় হয়ে যায়, আর এখানে আমি বলতেছি টিস্যু অথবা অর্গানের সাইজ কমে যাবে। কি জন্য হয়, সেলের নাম্বার কমে যাবে অথবা সেলের সাইজ কমে যাবে, এটাই হলো অ্যাট্রফি। তাহলে এখন আসো, এখানেও ঠিক এই তোমার অ্যাট্রফি, ফিজিওলজিক অ্যাট্রফি, প্যাথোলজিক অ্যাট্রফি। এখন ফিজিওলজিক অ্যাট্রফির মধ্যে নরমাল ডেভেলপমেন্টের সময় কিছু কিছু এমব্রায়োনিক স্ট্রাকচার such as notochord, thyroglosal duct, notochord, thyroglosal duct undergo atrophy during fetal development. Decrease in size of the uterus that occurs shortly after persuasion is another form of physiologic atrophy. তাহলে ফিজিওলজিক অ্যাট্রফির দুইটা एग्जांपल, একটা হলো কিছু অর্গান যেমন নোটোকর্ড, থাইরোগ্লোসাল ডাক্ট, থাইমাস, এগুলি ডেভেলপমেন্টের সময় ছোট হয়ে যায়। আর একটা হলো ইউটেরাসের সাইজটা জাস্ট আফটার ডেলিভারি আর পার্সুলেশনের পরে ছোট হয়ে যায়, এটা হলো ফিজিওলজিক অ্যাট্রফি। এখন আসো প্যাথোলজিক অ্যাট্রফি কিছু কিছু। প্যাথোলজিক অ্যাট্রফির মধ্যে নাম্বার 1 হলো অ্যাট্রফি অফ ডিজিউস। অ্যাট্রফি অফ ডিজিউস মানে দীর্ঘদিন ধরে যদি একটা ফ্লেক্সার লিভকে ইমোবিলাইজ করে রাখা হয় প্লাস্টার দিয়ে, তাহলে অনেক দিন দুনিয়া যদি এইভাবে পড়ে থাকে, তাহলে তখন কি হয়,
তখন ওই লিম্বের স্কেলিটাল মাসল যেটা আছে সেই মাসলটা অ্যাট্রফি হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় অ্যাট্রফি অফ ডিজিউস। এখানে লিম্বটা যখন 1.5 মাস ধরে হাঁটাচলা করা যাচ্ছে না বা 2 মাস ধরে, তখন মাসলটাকে ইউজ হচ্ছে নাকি ইউজ হচ্ছে না? ইউজ হচ্ছে না। যেহেতু ইউজ হচ্ছে না, তখন মাসলটা কি হবে? ফ্র্যাকচারটা হলো বোনে, কিন্তু ইউজ না হওয়ার জন্য যেহেতু টানা দিয়ে লিম্বটাকে ইমোবিলাইজ করে রাখা হয়েছে, তো ইমোবিলাইজ করে রাখার জন্য মাসেল এটা মুভ করতেছে না। মাসেল মুভ করার জন্য এটা রিডিউস ইন সাইজ। এই যে রিডিউস ইন সাইজ যেটা হয়ে যাচ্ছে মাসেল লিম্বের, এটাকে বলা হয় atrophy of disuse or decreased work. Number 2 হলো denervation, loss of innervation. Poliomyelitis এর যে নার্ভ সাপ্লাই, সেই নার্ভ যদি ডিস্ট্রয় হয়ে যায়, সেই নার্ভের দ্বারা যেসব মাসেলকে সাপ্লাই দেওয়া হয় সেই মাসেলগুলি অ্যাট্রফি হয়। এটাকে বলে ইনারভেশন অ্যাট্রফি or loss of innervation. Loss of innervation অথবা denervation অ্যাট্রফি। Diminished blood supply. Blood supply যদি কোনো অর্গান অথবা টিস্যুতে কমে যায়, যেমন অবক্লুসিভ আর্টারিয়াল ডিজিজ, যেমন বয়স্ক লোকদের সেনাইল অ্যাট্রফি হয়, সেরিব্রাল আর্টারিগুলি ন্যারো হয়ে যায়, সেটা হলো ব্লাড সাপ্লাই যখন কমে যায়, সেটা হার্টে এবং ব্রেনে, তখন সেনাইল অ্যাট্রফি। আরেকটা হলো যদি ইনএডিকুয়েট নিউট্রিশন, যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আমরা জানি প্রোটিন যদি না থাকে তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে, যেটাকে আমরা মারাসমাস অথবা কোয়াশিয়োটো বলি, সেখানে সাইটোকাইন, হিউম্যান ন্যাক্রোসিস ফ্যাক্টর রিলিজ হয় এবং তারা লস অফ অ্যাপিটাইট করে এবং লিপিড ডিপ্লিশন করে, আলটিমেটলি কালমিনেটিং ইন মাসেল। তাহলে এই পর্যন্ত ফিজিওলজি বলছে 3টা, আর প্যাথোলজিক অ্যাট্রফিতে বলছে একটা অ্যাট্রফি অফ ডিজিউস অথবা ডিক্রিজড ওয়ার্ক, ইনারভেশন অ্যাট্রফি অথবা লস অফ ইনারভেশন, ডিমিনিশড ব্লাড সাপ্লাই, ইনএডিকুয়েট নিউট্রিশন। আর 5 নম্বর হলো লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড ব্রেস্ট, এগুলি হরমোন রেসপন্সিভ টিস্যু। এই হরমোন রেসপন্সিভ টিস্যুগুলি যদি হরমোন উজ্জ্বল হয়ে যায়, তখন দেখা যায় যে এদের অ্যাট্রফি হয়। যেমন ফিমেল সেক্সুয়াল আফটার মেনোপজ, এই যে ফিজিওলজি অ্যাট্রফি অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ভ্যাজাইনাল এপিথেলিয়াম এন্ড ব্রেস্ট। লাস্টে হলো প্রেসার অ্যাট্রফি। অনেক দিন ধরে যদি একটা টিউমার একটা মাসেলকে প্রেসার দিয়ে রাখে, সারাউন্ডিং টিস্যুকে প্রেসার দিয়ে রাখে, এই প্রেসারের জন্য ব্লাড সাপ্লাই কমে যায় এবং সেই টিস্যু রাখে। তাহলে আমরা বেশ কয়েকটা एग्जांपल দিলাম অ্যাট্রফি এবং মেকানিজম অফ অ্যাট্রফি। ওখানে যেমন প্রোটিন সিনথেসিস বাইরে গেছিল হাইপারপ্লেসিয়া হাইপারট্রফিতে, এখানে উল্টো দিকে প্রোটিন সিনথেসিস ডিক্রিজ অথবা ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন। অ্যাট্রফিতে এখানে প্রোটিন সিনথেসিস ডিক্রিজ হয়ে যাচ্ছে অথবা ইনক্রিজ প্রোটিন ডিগ্রেডেশন হচ্ছে। সময় আমার আর 2 মিনিট আছে, আমার কথাও শেষ। এখানে অ্যাট্রফিতে তোমার ওই যে যেগুলি অ্যাট্রফি হয়ে গেলে সেলের ভিতরে অটোফেজিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়, প্রোটিনগুলি যেগুলি ডিগ্রেড হয়ে যায় সেগুলিকে রিমুভ করে দেয় এবং সেখানে ভ্যাকুয়াম দিয়ে হয়, এটাকে অটোফেজিক ভ্যাকুয়াম বলে। তাহলে কিছু রেসিডুয়াল বডি মেমব্রেন ফর্ম তৈরি হয়। যেহেতু সময় আর নাই, আমি বইয়ের 37 পৃষ্ঠা পর্যন্ত আজকে ডিসকাস করলাম। মেটাপ্লাসিয়ার আগ পর্যন্ত আগামী ক্লাসে ইনশাআল্লাহ মেটাপ্লাসিয়া থেকে আরো সামনের দিকে আমরা এগোতে থাকবো। যেটুকু পড়াচ্ছি তোমরা এইটুকু পড়তে থাকো। যেহেতু আজকে একটু বেশি করে পড়ালাম, এর জন্য বেশি কোয়েশ্চেন করার সুযোগ নাই, সময় আরেক মিনিট, তাই তোমাদেরকে আর কোনো আসলে পড়াশোনা করো। নেক্সট ডে আমরা কোনো যে কোশ্চেন দেওয়ার সুযোগ দিব। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আপনি তো 10টা মধ্যে আপনি কেটে যাবে না?